বেখেয়ালে মাথা ঝাঁকান আয়েশা। খেয়াল পড়তে সতর্ক চোখে চাইলেন, কণ্ঠে অনিশ্চয়তা। কি বলে? নাহিদের বুকখানা ছ্যাত করে ওঠে। এই রে, মুখ ফুসকে পিট্টু বেরিয়ে গেছে। তীব্র জানলে মেরেই ফেলবে আজ। ওদিকে আয়েশা তীক্ষ্ণ চাহনি। সব মিলিয়ে বিপাকে পড়ল ছেলেটা। পরিস্থিতি ভাগে আনা জরুরি। ঠোঁটে হাসি টেনে মিনমিন স্বরে বলল, মানে বললাম যে একটু আগে ফিরেছেন। ঠোঁট চেপে চোখ ঝাপটালেন আয়েশা। কেন যেন মনে হলো ছেলেটা এই কথা বলেনি, তবে বিশেষ মাথা ঘামালেন না। নরম গলায় বললেন, পুষ্পিতা স্যারকে একটু ডেকে দেবে বাবা? তীব্র তো মাত্র শাওয়ারে ঢুকেছে আন্টি, 1 ঘন্টার আগে বের হবে না। আপনি এসে বসুন না ভেতরে। প্রস্তাব রেখে নিজেই মনে মনে না করল নাহিদ। প্রার্থনা ছুঁল আকাশে, উনি যেন কোনোভাবেই ভেতরে না ঢোকেন। ওদের ঘরের উপর দিয়েই ছোটোখাটো ঝড় বয়েছে আজ। এদিক সেদিক জামা কাপড় মোজা এসব দেখলে কি ভাববেন কে জানে। আয়েশা ভেতরে গেলেন না, তবে অবাক কণ্ঠে বললেন, এই ভর সন্ধেবেলা গোসল করেছি, তাও এমন ঠান্ডার সময়ে? নাহিদ দাঁত মেলে হাসল। ও এরকমই। মাথা নাড়লেন তিনি। ও আচ্ছা, তাহলে বরং সেজন্য এলাম, সেটা তোমাকেই বলে যাই। নাহিদ ভ্রু গোছালো। কিছু হয়েছে আন্টি? আয়েশা হেসে বললেন, আরে না, কি হবে, আসলে কাল তো শুক্রবার, ছুটির দিন, তাই কাল দুপুরে আমাদের বাসায় তোমাদেরকে দাওয়াত দিতে এলাম। ওর কণ্ঠে বিস্ময়। হঠাৎ দাওয়াত কেন আন্টি? ওমা, দাওয়াতে আবার কারণ থাকে নাকি? তোমরা এতদিন এসেছো এখানে, ঠিকঠাক তো আলাপই হলো না। কাল এসো কেমন? কোনো না শুনবো না কিন্তু। নাহিদ খানিক দ্বিধাদ্বন্দ্বে বলল। বিট্টুর থেকে না শুনে কি বলবে সে? তার চিন্তা ভাবনার মধ্যেই নিজেদের ঘরে ঢুকে গেলেন আয়েশা। নাহিদ নিজেও দরজা আটকালো। পিছু ঘুরতেই সামনে এসে দাঁড়ালো তীব্র। সদ্য ভেজা উন্মুক্ত শরীর, প্রতিটা জলের ফোঁটা যেন উজ্জ্বল হীরক চূর্ণ। সুধালো ভীষণ ঠান্ডা গড়ায়। কে এসেছিল? পাশের বাসার আন্টি, কাল দুপুরের জন্য দাওয়াত দিলেন আমাদের। হঠাৎ? আয়েশার বলে যাওয়া তখনকার কথাটাই হুবহু অনুকরণ করল নাহিদ। বলল তার নিজের মতো, ওমা, দাওয়াতে আবার কারণ থাকে নাকি? আমরা এতদিন এসেছি এখানে, ঠিকঠাক তো আলাপই হলো না। কাল যেতে হবে কেমন? কোনো না শুনবে না কিন্তু। তীব্র নাক চোখ কোচকায়। সে বলল, এভাবে তাকাচ্ছিস কেন? এসব কি আমি বলেছি? উনিই তো বলে গেলেন। চাউনি শুরু হয় ছেলেটার। নিম্নাষ্টের নরম ত্বক পিষে ফেলল দাঁতে। একটু চুপ করে বলল, ব্যাপারটা তো সুবিধার লাগছে না। হুট করে বাসায় দাওয়াত কেন? অথচ এতটাই নিশ্চিন্ত দেখালো নাহিদকে। কাঁধ উচালো উত্তরে। কি জানি, দেখ হয়তো তোর সাথে পুষ্পিতার বিয়ের প্রস্তাব দেবে। মিটিমিটি হাসিটা দেখে তীব্রের গা জ্বলে উঠল রাগে। মোটা স্বরে বলল, ইদানিং খুব খই ফুটছে তোর মুখে, তাই না? নাহিদ আশ্চর্য হয়, অবোধ কণ্ঠে বলে, আমি কি করলাম? আচ্ছা, যদি এটা নাই হবে তাহলে শুধু শুধু কেউ কেন দাওয়াত দেবে আমাদের? তীব্র ধমক দিল দৃঢ় গলায়। চুপ কর। ডিম ভাজতে বলেছিলাম, ভেজেছিস? মাথা নাড়ল সে। ভাজেনি। বন্ধুর কটমটে চিবুক দেখে তৎপর দুহাত তুলে বলল, ওকে ওকে, এভাবে তাকাতে হবে না ভাই, এক্ষুনি ভেজে দিচ্ছি। পাশ কাটিয়ে গেল খুব ভদ্রভাবে, অথচ দূরত্ব বাড়তি বিড়বিড় করে বলল, শালা মাস্তান, লেকচারার সাজলে কি হবে? গুন্ডা তো গুন্ডাই থাকে, কথায় কথায় মারতে আসে আমায়। ও ভেবেছিল তীব্র শোনেনি। হঠাৎ সে পিছু ফিরে বলল, তুই যাবি? কিছু চমকায় নাহিদ। থতমত খেয়ে রান্নাঘরে ঢুকে যায় দ্রুত। কিন্তু তীব্রর ভাবনা গেল না। এই দাওয়াত নিয়ে যত উদ্ভট কথা মাথায় আসছে, এর মধ্যে আবার অন্য কোনো গল্প নেই তো? নুহা আদা ছিলছে আর কেটে দিচ্ছে পুষ্পিতা। পাশে পেঁয়াজ রসুন ব্ল্যান্ড করছেন আয়েশা। এখন থেকে আগামী আয়োজনের সব তোড়জোড় শুরু হয়েছে তাদের। কিন্তু নুহার মাথা গরম। আজকাল ওকেও তীব্র রোগে ধরেছে, যখন তখন মেজাজ চটে যায়। এই যে এখন ফুলে পেঁপে সব একেবারে বোম হয়ে আছে। আর সেই রাগের পেছনে আয়েশা দায়ী। আজকে হুট করে বাজার এনেছেন তিনি। তারপরে ঘোষণা দিলেন পুষ্পিতার স্যারকে দাওয়াত দিয়ে এসেছি। মায়ের দ্বারা এমন রসিকতা মানা যায়? সেই জন্যই মুখ গোজ করে বসে আছে মেয়েটা। কেন মা এরকম করবেন? ওদের সাথে একটু আলোচনা করা গেল না? ওরা কি এতটাই ছোট? পুষ্পিতাকেও কিছু বলেনি।
কথাটা শুনেও গাধিটাও ওর মতো ফ্যালফ্যাল করে চেয়েছিল। কোনো মানে হয় এসবে? আয়েশা হাতের কাজ শেষ করে আদা নিতে এসেছেন। চোখে পড়ল মেয়ের উপর। শ্যামলা আননে মেঘ দেখে বললেন, কি হয়েছে তোর? আজকাল একটু হলেই দেখি চেহারাটাকে বিড়ালের হাগু বানিয়ে রাখিস। ফিক করে হেসে ফেলল পুষ্পিতা। নুহা নাক মুখ গোটালো, বমি পাওয়ার ভান করে বলল, ইয়া কাম্মু, তোমার কাছে আর কোনো উদাহরণ ছিল না? না, যা সত্যি তাই তো বলেছি। সামান্য 19-20 ঘটলেই তোর মুখের দিকে তাকানো যায় না কেন? তো কি করব আমি? তুমি গিয়ে দুজন মানুষকে দাওয়াত দিয়ে এসেছো, একবার বললেও না আমাদের? কি বলবো? তোর সাথে পরামর্শ করতে গেলেই তো সেই পুরনো কথা বলবি যে না ব্যাচেলর ছেলে আম্মু, ওদের বাসায় আনার দরকার নেই। পুষ্পিতা মিটি মিটি হাসছে। নুহা বিরক্ত কণ্ঠে বলল, ঠিকই তো বলি, আর এসব আমাকে কে শিখেছি শুনি? তুমিই তো। তাহলে এখন তোমাকে আমার শেখাতে হচ্ছে কেন? মেয়ের চোটপাট দেখে মুচকে হাসলেন আয়েশা। কাছে বসে বলে, সেসব তো তোর ভালোর জন্যই বলতাম মা। আমি না থাকাকালীন অপরিচিত কেন, পরিচিত কোনো ছেলেও বাসায় ঢোকাবি না। কিন্তু কাল তো আমি থাকবো। আর মানুষটা পুষ্পিতা স্যার, ওনার তো একটা সম্মান আছে। সেদিন রান্না করতে গিয়ে হাত কেটেছে শুনিয়ে সৌজন্য বোধও তো একটু দাওয়াত করে খাওয়ানো উচিত, তাই না? কাজে ব্যস্ত হাতটা থেমে গেল পুষ্পিতার। মাথা তুলল অবাক হয়ে। তার স্যারের জন্য আন্টি এত ভাবছেন? মনিও ঠিক এরকমই ছিল না? কত মিল দুজনের, দুজনেই কত মমতাময়ী। পুষ্পিতার ফাঁকা বুকটা হু হু করে উঠল। আজ কতগুলো দিন পেরিয়েছে, রাহাত মুনি কাউকে চোখের দেখা তো দূর, কণ্ঠস্বরটা পর্যন্ত শোনে না। আচ্ছা, একবার কি লুকিয়ে দেখা করে আসবে? যখন খালুজান বাড়িতে থাকে না তখন তো যাওয়া যেতেই পারে। পরপরই স্বীয় সিদ্ধান্তের বিরোধাভাস করল সে। একবার ওখানে গেলে মনি আর ফিরতে দেবে না। রাহাতটা হাত ছাড়বে কিনা সন্দেহ। তখন নতুন করে আবার ঝামেলা করবেন খালুজান। মনির সংসারে আর কোনো অশান্তি চায় না সে। তাছাড়া এই পুরো বিল্ডিংয়ের লোকগুলো কথায় খোঁচা মেরে ফেলবে ওকে। পুষ্পিতা ব্যথিত শ্বাস ফেলল। মাঝে মধ্যে প্রিয় মানুষদের ভালোর জন্যও দূরে থাকতে হয়। রাত 1:20 সমস্ত কাজ গুছিয়ে সবেমাত্র ঘুমোতে এসেছে ওরা। নুহা একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে ঘুরে ঢুকল। মায়ের প্রতি রাগটা এখন অল্প একটু কমেছে। না, দাওয়াত দেওয়ার বিষয়টা খারাপ হয়নি, বরং ভালোই হলো। সত্যি তো, ব্যাচেলার ছেলে দুটো একা থাকে, কি খায় কে জানে। হঠাৎ আজকের মুহূর্তগুলো একে একে করে মনে পড়ল নুহার। গাড়ির কাজ খুলে নাহিদের মাথা বের করে হেসে দেওয়ার দৃশ্য কি চমৎকার করে হাসে সে। না, মানুষটা ভালো। আর যাই হোক, ছেলেদের চাউনি দেখলে চরিত্র বোঝা যায়। সেই ভিত্তিতে আজকের পুরোটা সময় নিজের তীক্ষ্ণতা দিয়ে তাকে বিচার করেছে নুহা। ওর ভাবনার মতো জঘন্য কিছু তো দূর, গাড়ির ভেতর নাহিদ ধারে অবধি ঘেঁষেনি, একদম জানালায় লেপ্টে বসেছিল। সাদাসিধা তবে সত্যি চরিত্রবান ছেলে সে। নাহিদের কথাগুলো মনে করে হেসে ফেলল নুহা। ওই যে বলেছিল, আমাকে ভয় পাওয়ার থেকে গরুর গুঁতোকে ভয় পাওয়া ভালো। সেই কথাতেই ঠোঁট ফুঁড়ে বাইরে এলো দাঁত। আচমকা চোখ পড়ল আয়নায়। সামনে বসে চুল আঁচড়াচ্ছে পুষ্পিতা, অথচ নিবেশন অন্য কোথাও। দর্পণে চোখ নেই, অথচ চেয়ে আছে দেয়ালের ওপর। পুষ্পিতার এই উদাসীনতা নুহার পরতে পরতে চেনা। যখন খুব বেশি চিন্তায় থাকে ও তখন এমন করে। আবার কি হলো মেয়েটার? নুহা ত্রস্ত এগিয়ে গেল কাছে। কাঁধে হাত রাখতেই একদম চমকে উঠল সে। নুহার চাহনি পাল্টালো, প্রগাঢ় হলো সন্দেহ, কণ্ঠে উদ্বেগ। কি হয়েছে তোর? এত কি ভাবছিলি? পুষ্পিতা ঘন ঘন মাথা ঝাঁকায়। কিছু না। নুহা রেগে রেগে বলল, দেখ পুষ্পিতা, মিথ্যে বলা পছন্দ করি না আমি। আবার সেটা যদি আমার বেস্ট ফ্রেন্ড বলে, তাহলে যে মাথাটা কোন লেভেলে গরম হবে তুই নিজেও ভাবতে পারছিস না। পুষ্পিতা ঠোঁট উল্টালো, মাথা নুয়ে ডুব দিল চিন্তায়। মনোধিতা উপচে পড়ছে আদরে। মিনসে কণ্ঠে বলল, একটা কথা বলতাম, কিন্তু তুই আসলে কিভাবে নিবি সেটাই ভাবছি। নুহা দুই ভ্রু উচারো, অবাক হওয়ার ভান করে বলল, ও তাই? পুষ্পিতা নামের মেয়েটা এখন আমার সাথে কথা বলতেও ভাবছে? আচ্ছা যা, শুনবই না, তোর কথা তোর পেটেই রেখে দে। মেকি অভিমান নিয়ে নুহা চলে যেতে নিলে ব্যস্ত ভঙ্গিতে কোনোই টেনে ধরল পুষ্পিতা।
মৃদু স্বরে বলল, রাগ করিস না, আসলে এরকম কখনো কিছু বলিনি, তাই একটু কেমন কেমন লাগছে। নুহার কণ্ঠ সন্দিহান। কি হয়েছে বলতো? কোনো সমস্যায় পড়েছিস? পুষ্পিতা মাথা নাড়ল, চিবুক নিল গলায়। হাজারখানেক ইতস্ততা মিশে এলো স্বরে। তীব্র স্যার না আমার দিকে কেমন করে তাকিয়ে থাকে জানিস, মানে ওই হয় না, দেখায় না সিনেমাতে, ওরকম আর কি। নুহা জোরে বলে ফেলল। কি? কেমন করে তাকায়? পুষ্পিতা হকচকায়, চাপা কণ্ঠে শাসিয়ে ওঠে। আহা আস্তে, কেউ শুনে ফেলবে তো। নুহা শট নামালো, ছোট চোখ বড় করে বলল, কি বলছিস? উনি কি তোকে কখনো কিছু বলেছে? না, কিছু বলেনি, কিন্তু প্রায়ই দেখি চেয়ে থাকে, আর সেটা মোটেই স্বাভাবিক চাউনি না। পরপরই উদ্বেগ নিয়ে বলল, দেখ আমি যতই বোকা হই, কিন্তু মেয়ে তো, আর মেয়ে হয়ে একটা ছেলে কিভাবে তাকায় বুঝবো না? নুহা বিজ্ঞান নেয় মাথা দোলালো, হুটহাট কণ্ঠ রুক্ষ করে বলল, সে তো তাকাবেই, আরও যার রান্না করে দিয়ে আয়। ওই রান্না খেয়েই বেটার মাথা খারাপ হয়েছে। একে তো সুন্দরী মেয়ে, দুয়ে ভালো রান্না জানে, তিনে মেয়ে আবার ভীষণ নরম, যাকে কাদামাটির মতো এদিক আছাড়ও বা ওদিক আছাড় মারলেও টু শব্দ করবে না। এমন মেয়ে হাতছাড়া করা যায়? ছেলেরা তো বউ হিসেবে এরকম মেয়েই চাইবে। পুষ্পিতা তব দেখিয়ে বলল, আমি বললাম তাকানোর কথা, তুই বউ পর্যন্ত চলে গেছিস। যাব না? আমি তো বউ অবধি গিয়েছি। তোর স্যার দেখ, গিয়ে তোর সাথে মনে মনে ফ্যামিলি প্ল্যানিংও করে ফেলেছে। পুষ্পিতা জিভ কাটল, হাঁসফাঁস করো নীরব লাজে। বুকের মধ্যে ঝুপঝাপ কাঁপুনি উঠেছে হঠাৎ, শুভ্র কপলে ভিড় করছে হুড়মুড়ে কুণ্ঠা। নুহার চোখে সেই সবটা ধরা পড়ল, কণ্ঠ পুরো করে বলল, সত্যি করে বলতো, তুই কি ওনাকে পছন্দ করিস? পুষ্পিতার উদ্বিগ্ন জবাব, এ বাবা, না না, আমি তো ওনাকে নিয়ে ওরকম কিছু ভাবিনি কখনো, আর ভাববো বা কি করে, স্যার হলেন বা। মাঝপথে তেতে উঠল নুহা। একদম তোর এই ব্যাকডেটের ডায়লগ দিবি না। স্যার বাবার মতো, স্যার বাবার মতো, খালি এক কথা। আজকালকার স্যাররা বাবার মতো হয় না। আর তীব্র স্যার যে ইয়াং, তোর মতো ওনার মেয়ে থাকবে কখনো? গাধি একটা। এখন যুগ পাল্টেছে, কত স্টুডেন্ট টিচার বিয়ে হচ্ছে জানিস? এই তো শাহরুখ খানের মেহুনা মুভিতেও নায়িকা টিচার ছিল ওর, তাতে কি হয়েছে? ঠিকই তো একসাথে নিচে নিচে গান গাইলো, তুমসে মিলকে দিল কা হে জো হাল কিয়া হে হো গায়া, कैसा ये कमल क्या होगा। পুষ্পিতার দেয়ার মতো যুক্তি নেই, অথচ তীব্রর সাথে এমন কিছু ভাবলেও লজ্জায় কাটা দিচ্ছে শরীর। তাছাড়া তনুজাও স্যার বলতে অজ্ঞান, নুহাটাকে এখন কিছু বোঝালেও বুঝবে না। থাকবে, সে আমতা আমতা করেও চুপ করে গেল। নুহা মুরব্বীদের মতন হাব ভাব করে বলল, ঠিক আছে, ব্যাপারটা তুই আমার উপরে ছেড়ে দে। তোর স্যার দেখতে ভালো, মানুষটাও খারাপ না। আগে একটু যাচাই করে নি, বুঝে নি যে আমার বন্ধুকে সে কতটা সুখে রাখবে। পাশ করলে আমি নিজে এগিয়ে দেবো তোকে। পুষ্পিতা হ্যাঁ করে ফেলল, কণ্ঠে বিরক্তি নিয়ে বলল, এই জন্যই কথাটা তোকে বলতে চাইনি। কি একটা জানিয়েছি, আর বিজ্ঞানী আপা কত কি ভেবে ফেলেছেন। থাক আপা, আপনাকে আর যাচাই করার দরকার নেই, আপনি ঘুমান। অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নেড়ে চলে গেল মেয়েটা। ব্রাশে পেস্ট মেখে বেসিনের সামনে গিয়ে দাঁড়ালো। নুহা উচ্চস্বরে বলল, হ্যাঁ হ্যাঁ, এখন তো এসব বলবি, আমি বললে দোষ, তাই না? মনে রাখিস, গরিবের কথা বাসি হলে মিষ্টি লাগে। এখন আমার কথা খারাপ লাগলো তো, এইটাই না একদিন সত্যি হয়ে যায়। পুষ্পিতা এক কান দিয়ে শুনেও আর কান দিয়ে বের করে দিল। তবে মাঝরাতের এই উচ্চবাচ্য বাইরে অবধি ছড়িয়ে যায়। নিজের ঘর হতে চেঁচিয়ে উঠলেন আয়শা। কি ব্যাপার নোহা, এখনো ঘুমাওনি তোমরা? তিনি থামলেন, সঙ্গে সঙ্গে চিল্লিয়ে ওঠে ব্যাচেলর ছেলের দল। না আন্টি, আপনার মেয়েরা আমাদের সাথে ঘুমাবে বলে জেগে আছে। নুহা ক্ষেপে কিছু বলতে যায়, পরপরই থামায় নিজেকে। এই রাত বিরেতে দেয়ালের রং খসে পড়েও বিকট শব্দ হবে, সেখানে ও চেঁচালে তো কথাই নেই। পুরো গাজীপুর তেড়ে আসে কিনা। এই অসভ্যগুলো যে কবে যাবে এখান থেকে, এদের জ্বালা থেকেই বা শান্তি দেবে কে? পলাশ ঘুরে ঢুকতেই মিথিলা চেঁচিয়ে ওঠে, জেনির সাথে অফিসে গিয়েছিলে কেন? হঠাৎ নীনাদে ভরকাইছে। পল্লব ঝাপটায় বিভ্রমে। জেনির সাথে যাব কেন? মিথিলা আঙুল তুলে হুঁশিয়ারি দিল,
একদম মিথ্যে বলবে না, আমি নিজে দেখেছি তোমাদের মাখামাখি। তুমি একজন বিবাহিত পুরুষ, বাইরে একটা মেয়ের সাথে তোমার এত ঢলাঢলি কিসের আমি বুঝি না। বোকা পেয়েছো আমাকে? পলাশ চুপচাপ জোতা খুলে রেখে রাখলো। একটা কথাও না বলে সোজা চলে গেল বেডরুমে। স্পষ্ট অবজ্ঞা মিথিলার গায়ে সূচের মতো বিধে। হনহন করে এসেই দরজায় লাথি মারল। চিৎকার চলো ফের। কানাডায় নিয়ে এসেছো বলে আমাকে মানুষ মনে করো না তুমি। কাজের লোকের মতো ট্রিট করছো, রান্না করাচ্ছ, আর বাইরে গিয়ে গা ঘেঁষে থাকছো জেনি। কোথায় গিয়েছিলে তুমি? হ্যাঁ, অফিসে না হোটেলে? পলাশ আগুন চোখে চায়, হুঙ্কার ছড়ে কঠিন স্বরে। একদম বাজে কথা বলবে না, জেনি আমার বন্ধু। আর কতবার বলতে হবে তোমাকে? বন্ধু মাই ফুট। আমার বন্ধু ছিল না? জীবনে কোনো বন্ধু দেখিনি আমি। কই, তারা তো এমন গা চিপকে থাকে না। যেখানে দেখুক আর যার সামনেই দেখুক ওই চুন্নি মেয়ে এসে ছুটে এসে জড়িয়ে ধরবে তোমাকে। কেন? ওয়াই? পলাশ দাঁত কিরমির করে এগিয়ে এলো। শক্ত বাঁধনে কোনোই চেপে ধরতেই মিথিলা ব্যথা পায়, কোকিয়ে ওঠে। পলাশ রুষ্ট কণ্ঠে বলল, বস্তির মতো চেল্লাবে না এখানে। এই অ্যাপার্টমেন্টে আমার সুনাম আছে। তোমার জন্য যদি সেখানে কেউ একটু আঙুল তুলে তাহলে কিন্তু। মিথিলা তেলে বেগুনে জ্বলে ওঠে। তাহলে কি কি করবে? আমায় মারবে? পলাশের রক্ত ফুটল রাগে। আচমকা হাত ছেড়ে গাল চেপে ধরল। মেয়েটা ব্যথায় নয়, থমকে গেল বিস্ময়ে। ও হিস হিস করে বলল, দরকার পড়লে আমি মারতে পারি মিথিলা। এখন সময় আছে নিজের জিভার অহংকারকে সামলে রাখো। ভুল জায়গায় দেখাতে এলে কিন্তু নিজেই বিপদে পড়বে। ছেড়ে দিল। তারপর মিথিলার তৎপর নিজের চিবুকে হাত বোলায়। যন্ত্রণায় সব অবশ্যের মতো লাগছে। বিমূঢ় হয়ে বলল, বিয়ের 2 মাসও হয়নি তুমি আমার গায়ে হাত তুললে পলাশ? এজন্য তুমিই দায়ী। আমার সঙ্গে ভদ্র থাকো, কিছু বলবো না। অভদ্রতা করলেই। হাত উঁচিয়ে থাপ্পড় দেখালো পলাশ। স্তম্ভিতের চক্করে ক্ষণপূর্বের ব্যথা ভুলে গেল মিথিলা। খেপে উঠল বাঘিনীর ন্যায়। তুমি অন্য মেয়ের সঙ্গে নষ্টামি করতে পারবে আর আমি বললে সেটা অভদ্রতা, তাই না? আবার হুমকি দিচ্ছ আমাকে মারবে? পলাশ চোখ রাঙিয়ে সাবধান করল, ডোন্ট ক্রস ইউর লিমিট মিথিলা। নষ্টামি আমি নই, তুমি করে বেরিয়েছ। কে জানে নাহিদের মতো আর কত বয়ফ্রেন্ড ধরা ছিল দেশে। আর আজকালকার প্রেম কেমন হয় সবাই জানে। কবার শুয়েছিলে সেটা বলো। মিথিলা স্তব্ধ হয়ে গেল। গলার স্বর ফাটল উচ্চ ধ্বনিতে, পলাশ। শেষ করে ফেলবো একদম। আমার সাথে এভাবে কথা বলার সাহস করবে না মিথিলা। সারাদিন অফিসে গাধার মতো খেটে এসে এখন তোমার রং তামাশা দেখব। এই যাও, সামনে থেকে যাও এক্ষুনি। বলতে বলতে ওকে দুহাত বাড়িয়ে ধাক্কা দিল পলাশ। মিথিলা পিছিয়ে যায়। প্রকোপে পড়তে পড়তেও সামলে ওঠে। তবে ক্ষুণ্ণতায় উতলে পড়ছে চোখ। কোটর ফেটে স্বচ্ছ জল ছুটে আসতে চাইছে। দৌড়ে বেরিয়ে এলো সে। অন্য কামরায় ঢুকে দরজা লাগিয়ে বসে পড়ল মেঝেতে। হঠাৎ করেই ঝাপসা চোখে ভেসে উঠল নাহিদের সরল মুখখানি। কিছু অনুতাপ, কিছু আক্ষেপ। গলার কাছে কুণ্ডুলি পাকালো অমনি। কেন পলাশকে বিয়ে করতে গেল? এর থেকে 1000 গুণ ভালো ছিল নাহিদ। ওটাকে বিয়ে করলে আজ জীবন অন্যরকম হতো। ওর কথায় উঠত বসতো ছেলেটা। মিথিলা মাথায় হাত দিয়ে কাঁদে। ইস, এখন সব শেষ তার। খাবারের সুগন্ধে মোমো করছে বাড়িঘর। পুরো বসত পরিপাটি করে গোছানো। জানালার কোণায় আবার একটা ফুলদানিও রাখা। আর্টিফিশিয়াল জারবেরা দিয়ে ভর্তি তা। কড়কড়ে রঙের সোফায় বসে সেসব মনোযোগ দিয়ে দেখছে নাহিদ। কখনো ঘরের দেয়ালের রং, কখনো দেখছে টেবিলে বিছানো পাতলা কাপড়ের নকশা। তার পাশেই তীব্র বসে। এই মুহূর্তে নুহাদের বাসায় নিয়ন্ত্রণ রক্ষা করতে এসেছে ওরা। নাহিদ সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। শেষে ফিস ফিস করলো গলা নামিয়ে, তোর শ্বশুর বাড়িটা কিন্তু ভালো, শাশুড়িও বেশ গোছানো মানুষ। দর্শনে সৌম্য মুখটা তৎপর গুটিয়ে ফেলল তীব্র। কণ্ঠে বিরক্তি এনে বলল, এটা আমার শ্বশুর বাড়ি হবে কেন? নাহিদ বুদ্ধিভ্রষ্টের ন্যায় আওড়ায়। তাহলে কার? বদমেজাজি ছেলেটা চটে গেল ফের। নাকের ডগায় ভয়াবহ মেজাজ নিয়ে বলল, তোর? জিভ কাটল সে। ঘন ঘন মাথা নেড়ে বলল, না না, চিচি, কি যে বলিস তুই, আমার কেন হবে?
তাহলে আমার হবে কেন? বলদ একটা। এটা কি ভিতু মেয়ের নিজের বাড়ি? নাহিদ আরেকবার জিভ কাটে, দাঁত মেরে বলে, তাই তো, এই সামান্য কথাটা ভুলে গেলাম কি করে? কত বোকা আমি। তীব্রর ত্যক্ত বিরক্ত জবাব। বুঝলি তাহলে? অচিরায়ত মুখটা কালো হয়ে নাহিদের জিভখানা তেতে এসে বলতে চায়, চালাক হয়ে কি হবে? মিথিলা তো আর ফিরে আসবে না। কিন্তু সাহস হলো না। মিথিলার নাম অব্দি তার বন্ধু মহলে নেয়া বারণ, কেউ শুনলেই পারে না। বিট্টুর সামনে বললে এখানেই না মারতে শুরু করে। এমনিতেই কাল রাতে শোয়ার সময় বলছিল, অনেক দিন কাউকে পেটাইনি, আঙুলগুলো কেমন নিষ্পিস করছে। ত্রস্ত ঠিকঠাক হয়ে বসল নাহিদ। না, আর কোনো বাজে কথা বলা যাবে না। দাওয়াতে সে পোলাও কোরমা খেতে এসেছে, বিট্টু গুন্ডার কেলানি খেতে নয়। এদিকে বারবার চারপাশ দেখছে তীব্র, তবে নাহিদের মতো ঘরবাড়ি নয়। তার চোখের সবটুকু প্রতীক্ষা কোনো মানবীর আশায়। এখানে এসেছে প্রায় 10 মিনিট হবে, অথচ ভিতু মেয়েকে কোথাও দেখেনি। খোঁজার জন্য একটু শান্তিতে উকিও মারতে পারছে না। শিক্ষক সেজে আচ্ছা মুশকিলে পড়ে গেল ছেলেটা। সর্বদাই মান সম্মান ধরে রাখতে তটস্থ থাকতে হয়। একটু এদিক সেদিক হলেই তো পুরো চাল ঘুরে যাবে। তীব্র ফোঁস করে দম ফেলল। যখন সে বাড্ডা ছিল এখন কোনো দায়বদ্ধতা ছিলই না তার। ইচ্ছে মাফিক খাওয়া দাওয়া, মারপিট, মাস্তানি কত কি করে বেরিয়েছে। যেখানে গেলেই তার বাধাই করা রেকর্ড শোনা যাবে। আর এখন এক দুটো কথা বলতে গেলেও হাজারবার ভেবে বলে তীব্র, পাছে না কেউ সন্দেহ করে বসে। কি অদ্ভুত তাই না? নিজের মর্জিতে চলা এক স্বেচ্ছাচারী মানবকে এক লহমায় পাল্টে ফেলল এক 19 বছরের তরুণী। এই মেয়ে তো কোনো তন্ত্রমন্ত্র জানা জাদুকরীর চেয়েও সাংঘাতিক। তীব্র এক পেশে হাসত। মনে পড়ল পুষ্পিতাকে প্রথম দেখা সেই দিনের কথা। মোমের অল্প আলোতে আশ্চর্য সুন্দর দুটি চোখ যখন তাক হয় তার দিকে, প্রশস্ত বক্ষ দুভাগ করে তার হৃদয়ে বসে যায়। গুটিসুটি মেরে কাঁপতে থাকা মেয়েটিকে মনে হচ্ছিল সমস্যার জালে জড়িয়ে পড়া এক অচপল হরিণী। কিঙ্কিনীর সুরধ্বনি টলমল করছিল যার নয়ন জোড়ায়। তীব্রর মোহান্ধ বুকে নেচে উঠেছিল স্বয়ং জীবনানন্দ। বলেছিল, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। ভাবনের রাজ্যে ডুবে সবস মানবটি আরও স্থির হয়ে রইল। শক্তপোক্ত পিঠটা বদলি হলো স্টিলের বস্তুতে। তার কিছুক্ষণ বাদেই আয়েশা খাতুন ট্রে ভর্তি নাস্তা নিয়ে এলেন। টি টেবিলে রেখে একটা গ্লাস তুলে এগিয়ে দিলেন তীব্রটিকে। কণ্ঠে কোমলতার ঘাটতি নেই। নাও বাবা। তীব্র চুপচাপ হাতে নেয়। এক পল চেয়ে থেকে সবুজ শরবতের গ্লাস। কদিন টানা বৃষ্টির পর আজ হঠাৎ করেই আগের মতো গরম পড়েছে। সংশয়হীন ভ্যাবসা উষ্ণতার হাত ছুঁয়েছে প্রকৃতি। তবে নাহিদকে গ্লাস তুলে দেননি আয়েশা, সে নিজেই নিজেরটা নিল। আর এতে মনের খটকা গাঢ় হলো তীব্রর। ওকে কি একটু বেশি তোষামত করা হচ্ছে? কেন? শুধু কি পুষ্পিতার স্যার বলে? আচ্ছা, এর ভেতরে অন্য কোনো গল্প নেই তো? এই মহিলা কোনোভাবে ওকে নিজের মেয়ের জন্য ঠিক করছে নাকি? তীব্রর ভাবনার সাথে সাথে শির দ্বারাও শটান হয়ে পড়ল। ও গড, নো 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 নো। এমন কুচিন্তা যেন ভুলেও এনার মাথাতে না আসে। ভদ্রতার মুখোশ খুলে বিট্টু মাস্তান বাইরে চলে আসতে খুব বেশি দেরি হবে না তখন। ওপর ওপর দেখানো এই সম্মান শ্রদ্ধা সব তোল্লাই দিয়ে অমন নাকাল মাথাটাই বাড়ি মেরে ফাটিয়ে ফেলবো তোরে। তীব্র চোখ নামানো মেঝেতে, তার শুভ্র দাঁত পিষে নেয়ার তোপে ক্ষয়ে পড়ার জোগাড়। শ্বেতরঙা আদর হঠাৎই জোয়ারে ফুলকো নদীর মতো দেখালো। আয়েশা নিজের মতো কথা বলে ব্যস্ত। তিতিবিরক্ত তীব্র সেদিকে মুখ গোজ করে চেয়ে রইল শুধু। সফেদ পর্দা সরিয়ে এক পল উকি দিল পুষ্পিতা। তীব্রর ফর্সা ছাটা গাড়ির গালের অর্কাংশ দেখে ত্রস্তবেগে সরে এলো এবার। বুকের ভেতরটা কেমন করছে, লাফাচ্ছে, ঝাঁপাচ্ছে, কখনো ধূপধাপ করছে অশান্ত পায়ের গতির মতন। এমন হচ্ছে কেন? সব মিলিয়ে ভারী চিন্তায় পড়ে গেল বেচারি। মাথা নুইয়ে রুমের এ মাথা ও মাথা হাঁটল কিছুক্ষণ। নুহা সেই তখন থেকে এইসব কাণ্ড কারখানা দেখছিল। ওর ঠোঁট জুড়ে মেয়ের মিটি মিটি হাসি। পুষ্পিতার চোখ পড়তেই পা থামালো, ভ্রুকুচকে বলল,
কি ব্যাপার, হাসছিস কেন? নুহা পাল্টা ভ্রু কুচকায়। আমার ঠোঁট, আমার ইচ্ছে, আমি হাসছি, তাতে তোর কি? পুষ্পিতা ঠোঁট উল্টালো অমনি। হতাশের ন্যায় বসে পড়লো পাশে। দুশ্চিন্তায় থই থই হলো গলার স্বর। আমার না ওখানে যেতে কেমন যেন লাগছে। নুহা তত্র এগিয়ে এলো কাছে, আগ্রহ ভরে বলল, কেমন লাগছে একটু বল তো। লজ্জা করছে, বুকের মধ্যে ধুকপুক করছে। পুষ্পিতা মাথা দোলাতে চেয়েও থেমে গেল। গলা খাকারি দিল প্রথমে, পরপরই কণ্ঠের বেগ বহালো রেখে বলল, না, অস্বস্তি হচ্ছে। নুহা আশ্চর্য হয়ে বলল, ওমা, অস্বস্তি হবে কেন? পুষ্পিতা চোখ নামায়, ফেলে রাখে নিজের সুন্দর দুজোড়া পায়ের ওপর। কথা বলতে চেয়েও রাঙা অধর গেঁথে রাখে একে অন্যের পিছে। গতকাল নুহার বলা একটা কথা এখনও মাথায় ঘুরছে তার। এই যে লাগাতার দপদপ করছে নিউরনে, কোষ শিরা উপশিরা সবের কেমন ছন্দময় শীত নিরন্তর আওড়ে চলেছে নুহা। তীব্র স্যার তোর সাথে বাচ্চা কাচ্চার প্ল্যানিংও করে রেখেছে। পুষ্পিতা নীরবে নিভৃতে পুনর্বার হাঁসফাঁস করে উঠল। এমন কথা সে ভাবতে চাইছে না, একেবারেই না। শুনতেই তো কি অসম্ভব বাজে লাগছে, কিন্তু তাও একই রকম শব্দগুলো মনের মধ্যে ছোটাছুটি করছে। উফ, মহা জ্বালা তো। মেয়েটা আবার উঠে দাঁড়ালো, দীঘল ঘন পাপড়িগুলো এলোমেলো ঝাপটে ঝাপটে এদিক সেদিক দেখল। নুহার চোরা হাসি প্রগাঢ় হয় এবার। উঠে এসে পাশে দাঁড়ায়, আচমকা কাঁধ দিয়ে ধাক্কা মেরে বলে, কি ব্যাপার, দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন ব্লাশ করছিস কেন? আকাশ থেকে পড়েছে এমনভাবে চাইল পুষ্পিতা। সে ব্লাশ করছিল কই, না তো। উল্টে অমন আজে বাজে চিন্তা মাথায় আসায় আইঢাই করছিল কুঞ্ছায়। যেন আর কোনোভাবেই এসব মনে না পড়ে সেসবের প্রয়াস আর খাটানোকে ব্লাশ বলে নাকি। কণ্ঠে তেমন বিস্ময় এনে বলল, তা করব কেন? নুহা হাত উঁচিয়ে বলল, থাক, আমাকে না তোর মতো গাধা ভাবিস না। তোর স্যারের সামনে অস্বস্তি হচ্ছে কেন জানিস? পুষ্পিতা নিভন্ত দৃষ্টি ব্যগ্র হল সহসা। কেন? নুহার মহাবিজ্ঞের ন্যায় হাব ভাব। এটা হচ্ছে প্রেমের প্রথম ধাপ। পুষ্পিতা এমন কিছু আশা করেনি। সমস্ত আগ্রহ ফুস করে উবে গিয়ে বিরক্তি ভিড়ল আদরে। চসূচক শব্দ করে মুখ ঘুরিয়ে বলল, থুর, যত সব বাজে কথা। নুহা উদ্বেগ নিয়ে বলল, আরে বাজে কথা হবে কেন? আচ্ছা, একটা ব্যাপার বুঝ, আমার কিন্তু তোর স্যারের সামনে যেতে অস্বস্তি হচ্ছে না। কেন হচ্ছে না? যেখানে হওয়ার কথা 100 ভাগ বেশি। কারণ আমিও তো একটা মেয়ে, উনিও একটা ছেলে, আবার আমার সাথে ওনার বিশেষ পরিচিতও নেই। কিন্তু তোর সাথে ওনার এতগুলো দিনের জানাশোনা, তাও তোর অস্বস্তি হচ্ছে কেন? কাল আমার কথাগুলোতেই, তাই না? পুষ্পিতা বিস্ময়াবিষ্ট হয়ে চাইল। নুহার ঠোঁটে মৃদু হাসি, ভ্রু উঁচাতেই মেয়েটা হাঁ করে বলল, কি করে বুঝলি? আগে বল, সেজন্যই হচ্ছে না। ও মাথা ঝাঁকালো। অমনি হাত উল্টে অন্য হাতের তালুতে বাড়ি মারল নুহা। কণ্ঠে স্ফূর্তি তার। এটাই তো প্রেমের প্রথম পয়েন্টই তো এটা। প্রথমে অস্বস্তি, তারপর লজ্জা, তারপর বুক কাঁপা, আর তারপর সুর দিয়ে গেয়ে উঠল সে, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। পুষ্পিতা নিজের দুই কান চেপে ধরল এবার। ঘন ঘন মাথা নেড়ে বলল, আস্তাক ফিরুল্লাহ, এসব বলিস না, শুনতে খুব বাজে লাগছে। নুহার কিছু যায় এলো না। উল্টে আরো কাছে এসে ওর কাঁধ জড়িয়ে দাঁড়ালো, হৃষ্ট চিত্তে বলল, মোটেও বাজে লাগছে না, শুনতে মনে হচ্ছে রবীন্দ্রনাথের গীত বাজছে, বুঝলি? আচ্ছা, একটা ব্যাপার লক্ষ্য কর, তোদের নামে কি দারুণ মিল। তীব্র পুষ্পিতা ইকুয়াল টু তীব্রতা। এই তীব্রতা কিসের? প্রেমের। ফের কাঁধে ধাক্কা মারে নুহা। অথচ তীব্রর পাশে প্রেম শব্দ শুনেই পুষ্পিতা শ্বাসরুদ্ধ হয়ে এলো। বক্ষপিঞ্জরের সমস্ত কোষ অব্দি শিউরে উঠল দোলাচলে। অবরুদ্ধ মস্তিষ্ক, সাথে ঝাঁঝা করছে কান। এর মধ্যেও ঘর হতে হাঁক ছুলেন আয়শা। নুহা, পুষ্পিতা, কোথায় তোমরা? মায়ের এক ডাকে সাড়া দিতে চটজলদি বেরিয়ে গেল নুহা। ঠায় দাঁড়ানো পুষ্পিতার শরীর ভিজল অপ্রতিভে। নুহাটাওকে রেখে চলে গেল। এখনো একা কিভাবে যাবে? নুহা চঞ্চল পায়ে এসে মায়ের পাশে বসল। তীব্রকে হাত উঁচিয়ে সালাম দিয়েই নাহিদকে বলল, কেমন আছেন? আচমকা কথার স্বর ঘুরে আসতেই ছেলেটা খানিক থতমত খায়। মিনমিন করে বলে, জি মানে ভালো। আপনি? তীব্র এসবে অনীহ হলেও
আয়েশার কণ্ঠে বিস্ময়। তোমরা একে অপরকে চেনো? নুহা সানন্দে বলল, হ্যাঁ আম্মু, প্রথম দিনই ওনার সঙ্গে আমার আলাপ হয়েছিল। জানো, কালো তো বৃষ্টিতে আমি মোড়ের রাস্তায় অনেকক্ষণ আটকে ছিলাম। উনি আমাকে গাড়িতে করে নিয়ে এসেছিলেন। মেয়ের হাসি খুশি মুখখানা লক্ষ্য করলেন আয়েশা। নুহা ভারী বুদ্ধিমতী মেয়ে। ছেলে ছোকরা নিয়ে গদগদ স্বভাব কোনো কালই ছিল না। এই ছেলেটির প্রশংসা করছে যখন, তখনই নিঃসন্দেহে ভালো হবে। ভদ্রমহিলা তাকালেন নাহিদের পানে। বোকা বোকা ছাপ পড়া ছেলেটা মৃদু হাসতে তখন। এতক্ষণে আয়েশা নিজেও মন থেকে হাসতেন। বললেন, বাহ, বেশ ভালো কথা, শুনেও ভালো লাগছে। আসলে এমনই তো হওয়া উচিত। আমরা প্রতিবেশী, আমরাই তো একে অপরের পাশে দাঁড়াবো। কি বলো বাবা? তিনি প্রশ্ন করেছেন তীব্রকে। ছেলের হন্যে চোখের চাহনি রকেট বেগে ফিরে এলো। জবাব দিল তৎপর। জি। অথচ ঠোঁট চেপে হাসত নুহা। সাথে চাউনিতে কঠোর নিরীক্ষা এনে প্রথমবার নিপুণভাবে খেয়াল করল তীব্রকে। পায়ে চামড়ার দামি জুতো, চকচক করছে পলিশে। সুবিন্যস্ত বেশভূষা, শুভ্র গায়ে জামরঙা শার্ট দাগ তুলেছে বড্ড। না, দেখতে শুনতে ভদ্রলোক দারুণ। শুধু মাথার সোনালি চুলগুলো কালো করলে আরো মারাত্মক লাগতো। না করলেও বা পুষ্পিতার সাথে একেবারে রাজ্যটুক জুটি হবে এনার। নুহা মুচকি মুচকি হাসছিল, আর এতেই সোজা ভ্রু বেঁকে গেল তীব্রর। এই ইস্টে পাকা মেয়েটা ওর দিকে এমন করে তাকিয়ে আছে কেন? আবার হাসছেও। ভীতু মেয়ে ওর বন্ধু হলে কি হবে? স্বভাবে একেবারেই উল্টো জাতে। এতদিনে যতটুকু দেখেছে বুঝেছে এই মেয়ের মুখে ধান দিলেই খই ফোটে। অথচ বয়স দুজনেরই এক। তাও তার ভীতু মেয়ে কত নম্র ভদ্র, কি আস্তে করে কথা বলে, কত মিষ্টি তার শব্দোচ্চারণ। শুনলে মনে হয় অঝোর ঝর্ণার ধ্বনি, কিংবা কাক ভরে দেয়ালের ডাক, কাক ভরে দোয়েলের ডাক। অন্যদিকে নুহার মানসপটে একটি অষ্টম আশ্চর্যের বস্তু ধরা দিয়েছে, যাতে তার নিজের পিলেই চমকে উঠল। শেরওয়ানি পড়ুয়া তীব্রর বাহু ঘেঁষে পাশে বসে আছে পুষ্পিতা। একটা টুকটুকে বেনারসি দিয়েই ঘোমটা টেনেছে তালুতে। এই চলমান চিত্রে নুহার চোখ বেরিয়ে আসে প্রায়। এই বাবা, কি সর্বনাশ! এদের বিয়ে হলো কখন? একটু আগেই না পুষ্পিতাকে রুমে রেখে এলো। নুহাকে আশ্চর্যজনক ভাবে চোখ ঝাপড়াতে দেখে শার্টের গলা ঠিকঠাক করো তীব্র। বসত আরও গুছিয়ে। ভীষণ বিপন্ন দশায় ডুব দিয়েছে শরীর। না, এখানে দাওয়াত খেতে আসাটাই ভুল। এই মা মেয়ের মতিগতি তো একদম সুবিধে লাগছে না। দাওয়াত দিয়ে আলগোছে ঘাড়ে কিছু গুছিয়ে না দেয়। আয়েশা এই যাত্রায় কিছুটা বিরক্ত হলেন। এতবার পুষ্পিতাকে ডাকছেন, মেয়েটা আসছে না কেন? নুহার ঘোর ভাঙল মায়ের গম্ভীর স্বরে। কি ব্যাপার, তোমার বন্ধু কই? কতবার ডাকলাম। মেয়েটা নড়ে চড়ে উঠল, তবে আবার বৃত্তাকার নয়ন মেলে দেখে নিল তীব্রকে। এই ভর দুপুরে এমন আজগুবি স্বপ্ন দেখার মানে কি? পুষ্পিতার নরম পায়ে বেরিয়ে এসেছে। ভেতরটা লজ্জায় কাঠ। কান কেন এত লজ্জা? কিসের এত অস্বস্তিও জানে না, শুধু জানে তীব্রর দিকে চোখ তুলে তাকানো দুরূহ। জি আন্টি। রিনরিনে কণ্ঠ পেতেই তীব্রর এত সময়ের গন্তব্য নজরের গন্তব্য মিলে খুব আলগোছে লাগাম টানে অগোছালো সত্তায়। আয়েশা বলেন, তোমার স্যার এসেছেন তোমার বাড়িতে, আর তুমি কি না ঘরে বসেছিলে? স্যার কি লাগে, কি আপ অ্যান্ড করতে হয় একটু দেখবে না মেয়ে? পুষ্পিতা চোখের কোনা দিয়ে তীব্রকে দেখে নেয়। জিভ ভর্তি জড়তার পাহাড় ঠেলে শুধায়, কিছু লাগবে স্যার? তীব্র স্বাভাবিক, অথচ তার জন্য একটা মেয়ে সোজা হয়ে দাঁড়াতেই পারছে না। বললেও খুব সাবলীল ভঙ্গিতে। না। একটু থেমে বলল, তুমি কি অসুস্থ? আসার পর থেকে দেখিনি যে। পুষ্পিতা কি বলবে খুঁজে পেল না। জুৎসই জবাব তার কাছে নেই। আপনার সামনে আসতে লজ্জা করছিল। এসব কি বলা যায়? ইস! এদিকে নুহা বসা থেকে উঠে গিয়ে পাশে দাঁড়ায়। সবার দিকে চোখ রেখে ফিসফিস করল, তোকে কত মিস করেছিল দেখেছিস? আহারে, কিভাবে পারলি সম্মানীয় লোকটাকে এত কষ্ট দিতে? নরম মেয়েটা বন্ধুর উপর নাক ফোলালো তেজে। চুপ করবি? নুহা তাও হাসে। হঠাৎ চোখ যায় নাহিদের ওপর। ছেলেটা মুখ ভার করে বসে আছে, ভাবমূর্তি উসখুসে। কিছু বলতে চাইছে বোধ হয়। সে আগ বাড়িয়ে শুধালো, কোনো সমস্যা মিস্টার ঢ্যাঁড়স? তার উত্তর আসার পূর্বে আয়েশার ধমক তেড়ে এলো, নুহা, এ আবার কেমন ডাক? উনি তোমার বড় না? নাহিদের ব্যস্ত স্বর, সমস্যা নেই,
আমি কিছু মনে করিনি আন্টি। তীব্র থুতনি ঘষল হাতের আঙুলে, বিড়বিড় করল। করে লাভও নেই, পারফেক্ট নামই দিয়েছে তোকে। ঘনিষ্ঠে বসা নাহিদ শুনে নিয়েছে, মুখখানা কালো করে চাপা কণ্ঠে বলল, ঢেঁড়স কত উপকারী জিনিস, দেখতেও কত সুন্দর। তীব্র হাসল। আগের মতো সাদাটে আর চোখ ঘুরপাক খেল পুষ্পিতার উপর। কেন যেন মেয়েটা ওর দিকে দেখছে না। কেন, কি হলো হঠাৎ? বাইনি চান্স এই মেয়ে আবার তার ব্যাপারটা ধরে ফেলেছে নাকি? তীব্রর ক্ষণিকের উদয় হওয়া চিন্তা পরপরই ঝেড়ে ফেল। ধরে ফেললে ফেলুক, ওরই সুবিধে। তবে এতদিনের কষা অঙ্ক খুব সহজে মিলে যাবে। এই ক্যালকুলেটিং করে আগাতে হবে না। নুহা চসূচক শব্দ করে বলল, আম্মু, তুমি এ ব্যাপারে কিছু জানো? জানো না যখন আমার বাকস্বাধীনতায় হাত দেওয়া ঠিক হচ্ছে না। আচ্ছা যাকগে, মিস্টার ঢ্যাঁড়স, আপনি কিছু বলতে চাইছেন মনে হয়। নাহিদ একবার তীব্রর দিক তাকায়, চোখে মুখে দ্বিধা। আয়শা অভয় দিয়ে বলে, এত কি ভাবছো? কিছু লাগবে তোমার? সে বলল, না মানে একটু ওয়াশরুমে যেতাম। কি আশ্চর্য, এটা বলতে এত মোড়ামুড়ি করছিলেন। আসুন। ভারী কণ্ঠে মুখ ঝামটা খেয়ে নাহিদের মন খারাপ হয়। এই পৃথিবীতে সে শুধু ঝাড়ি খেতে এসেছে। বন্ধুরা ঝাড়ে, বাবা ঝাড়ে, মিথিলা ঝাড়ে, এখন এই পুচকি মেয়েও ঝাড়ছে। দীর্ঘশ্বাস বুকে চেপে নুহার পেছনে চলল সে। আয়েশা চুলার উপর বিরিয়ানি দমে রেখে এসেছিলেন। তীব্রকে বললেন, তুমি একটু বসো বাবা, আমি আসছি। সাথে বলে গেলেন, পুষ্পিতা, স্যার কিছু লাগে কিনা খেয়াল রেখো। অমনি তীব্রর কালচে ঠোঁটে ক্রুর হাসি ফুটল, অথচ পুষ্পিতার মুখটা শুকিয়ে যায়। আয়েশা চলে গেলেন। প্রকৃতি যেন দুহাত ভরে দুপুরের এই একান্ত সময়টা তুলে দিয়েছে ওদের। পুষ্পিতা আড়ষ্ট দেহে দাঁড়িয়ে যখন হুট করে ডেকে ওঠে তীব্র। এই মেয়ে। আজকে ডাকেই অকারণে বুক কাঁপল তার। শশব্যস্ত চোখ তুলে বলল, জি। তীব্র তার পাশের জায়গা দেখালো। এখানে বসো। পুষ্পিতার নিভু নেত্র প্রকট হয়, নিশ্চিত হতে শুধায়, জি। কপাল গোছায় সে, গম্ভীরতার রেশ ছাড়ালো গলার স্বর। জি জি করছো কেন? তুমি দেখছি ভারী বেয়াদব মেয়ে। টিচার কিছু বললে কথা কানে তোলো না। বসো এখানে। পুষ্পিতা মেঘের মতো চেহারা নিয়ে এগিয়ে এলো, নিশ্চুপ বসল দূরত্ব রেখে। কোলের উপর রাখা পেলব হস্তযুগল কষতে গেল সমানে। তীব্র সতর্কভাবে একবার চারপাশ দেখে নেয়। আচমকা এগিয়ে আসতেই পুষ্পিতা সোফার হাতলে সেটে গেল, ঢোক গিলে চাইল বিহব্বল লোচনে। তীব্রর মুখটা হাস্যহীন, যেন কোনো থমথমে অর্ণব, অথচ বিলাই চোখে চকচক করছে দুষ্টুমি। শরবতের গ্লাসটা বাড়িয়ে দিল আচমকা, হুকুম শুনো। খাও। পুষ্পিতার কণ্ঠ শৃঙ্গে। হ্যাঁ। এত অবাক হবার কি আছে, খাও। ও হা করার পূর্বেই চোখ রাগালো তীব্র। খেতে বলেছি। আবিল অক্ষিতে উষ্ণতা দেখে কম্পিত হাত আস্তে ধীরে বাড়ালো পুষ্পিতা। খুব অনিচ্ছায় চুমুক দিল গ্লাসে। মিষ্টি স্রোত গলা থেকে নামার পুরোটা সময় আবিষ্টের ন্যায় চেয়ে রইল তীব্র। পুষ্পিতা এক ঢোক দিতেই টেনে নিল গ্লাস, কড়া কণ্ঠে বলল, হয়েছে, ওঠো। মেয়েটা ভরকায়, কি করলো হঠাৎ? বোকা বোকা চাউনিতে চেয়ে উঠে দাঁড়ালো তাও। তীব্র বলল, যাও এখন। কোথায় যাব? ও চোখ শুরু করে বলে, আমি কি জানি, এখানে তোমার থাকার দরকার নেই। এমনিতেই মেয়েদের দেখলে আমার অস্বস্তি হয়। পুষ্পিতার বলাকার মতো ভ্রুযুগলে ভাঁজ বসল সহসা। ওকে নিয়ে টানা দুদিন স্যার গাড়িতে এলেন, গেলেন, এত কথা হলো দুজনের। আর আজ বলেছেন মেয়েদের দেখলে আমার অস্বস্তি হয়। কি ঘোলাটে লোক রে বাবা, চোখ যেমন মানুষও তেমন। পুষ্পিতা সত্যি চলে গেল। সামনে রাখা কাচের আসবাবে তাকে যেতে দেখল তীব্র, সঙ্গে সঙ্গে মাথা এলিয়ে দিল সোফাতে, চোখ বুজে গ্লাস মুখে তুলল। ঠিক সেইখানে চুমু খেলো যেখানে চোট রেখেছে পুষ্পিতা। তারপর গ্লাসটাকে চোখের সামনে ঘুরিয়ে ঘুরিয়ে বলল, আজকের চুমুটা গ্লাসে দিলেও ঠিক করেছি, পরে চুমুটা ডিরেক্ট তোমার ঠোঁটে বসাবো। নাহিদ ওয়াশরুমে ঢোকার আগে মনে পড়ল পকেটে মানিব্যাগ আছে। পেছন ফিরে ডাকলো তক্ষুনি। শুনুন। নুহাওকে রেখে চলে যাচ্ছিল, এগিয়ে আসে ফের। নাহিদ মানিব্যাগ বের করে ইতস্তত করে বলল, একটু রাখবেন প্লিজ, তীব্রর কাছে দিলেও হবে। ভেতরে স্ট্যান্ড ছিল তো। ইয়ে মানে যদি ভিজে যায়। নুহা হাতে নেয়, তবে মিটে মিটে হেসে বলে, সত্যি করে বলুন তো, মানিব্যাগ ভেজার চিন্তা করেছেন নাকি মিথিলা আপুর ছবি ভেজার? নাহিদ চমকালো,
হতবাক হয়ে বলল, আপনি মিথিলাকে চেনেন? আর আপু বললেন কেন? চিনব না কেন? মিথিলা আপু তো পুষ্পিতার কাজিন হয়। আমরা মতিঝিলে ওনাদের পাশাপাশি ফ্ল্যাটেই থাকতাম, সেজন্য মিথিলা আপুর পুরো পরিবারকেই চিনি। এসব কথা নাহিদ আগেই জানে, শুধু ভান কোনো না জানার। পুষ্পিতাকেই তো মিথিলার বদলে তুলে নিয়ে গিয়েছিল শাফিন, সেজন্যই না তার জীবনের চাকা এখনো কেমন আটকে রয়েছে স্থানে। আসলে দোষটা তো ওদেরও নয়, কিছু পেতে হলে সেটা ভাগ্যে থাকাও জরুরি। মিথিলা তো কপালে লেখা ছিল না। উত্তরে একটু মাথা ঝাঁকালো নাহিদ, বলল, ও আচ্ছা। নুহা প্রশ্ন ছুড়ল আবারও। আপনার আর আপুর কতদিনের সম্পর্ক ছিল? নাহিদের মধ্যে জড়তা নেই, জবাব দিল সংকোচহীন। এই আগস্টে 3 বছর হতো। মেয়েটা বিস্ময়ে ভ্রু তুলল কপালে। এর মানে ও যা ভেবেছিল তা নয়। মিথিলা আপুর সাথে এই ঢ্যাঁড়সটার সত্যি প্রেম ছিল? তাহলে পুষ্পিতা যে বলছিল, অবশ্য মিথিলা আপু যা ব্যবহার করতো ওর সাথে, কোথায় কখন প্রেম করেছে সেসব কি আর বলবে। হয়তো বেচারি এসবের কিছুই জানে না। জিজ্ঞেস করো, এতদিনের সম্পর্ক ভেঙে গেল কেন? আপুর যে বিয়ে হয়ে গেছে আপনি জানতেন না তখন? যেখানে মিথিলার নাম শুনলেও তার বন্ধুরা ক্ষেপে একশেষ হয়, সেখানে প্রথম কারো কথায় ব্যগ্রতার আজ পেল নাহিদ। মৃদু হেসে বলল, জানবো না কেন? ওকে দেখতে আসা থেকে ওর বউ সাজার ব্যাপার সবই জানি। তাহলে আটকালেন না কেন? এভাবে একটা সম্পর্ক শেষ করে দিলেন। আমি তো শেষ করতে চাইনি, ওকে আমার করার সর্বোচ্চ চেষ্টা করেছিলাম, কিন্তু পারলাম কই? যে নিজে থেকে চলে যেতে চায় তাকে কি আটকে রাখা যায় বলুন? নুহা তাজ্জব হয়ে বলল, আপু আপনাকে রেখে অন্য কাউকে বিয়ে করে নিল? কাষ্ঠ হাসল সে, যেই হাসি সরাসরি তীরের বেগে ঢুকে গেল মেয়েটার নরম মনে। নাহিদ গাঢ় কণ্ঠে বলল, আসলে মানুষ হিসেবে আমাদের সব থেকে বড় ভুল কি জানেন? আমরা যাকে ভালোবাসি ভাবি সেও আমাদের একই রকম ভালোবাসবে। যার বিরহে আমরা মরে যাব ভাবি, আমাদের বিরহে তার জ্বরও আসে না। নুহার মনটা তলিয়ে গেল বিষাদে। ঝুপ করে বৃষ্টি নামার মতন সবকিছু ভিজে এলো সমবেদনায়। নাহিদের মুখের আমাবস্যার হৃদয় ছুঁয়েছে তার। মিথিলাকে আগে থেকেও নুহার পছন্দ নয়, মাত্রাটুকু দ্বিগুণ ভালো আজ। এরকম একটা ভালো ছেলেকে ছেড়ে দিতে পারলো মিথিলা? অবশ্য কেন ছেড়েছে নুহা বোঝে। মিথিলাকে তার পরতে পরতে চেনা, হয়তো বরের সঙ্গে কানা লাগিয়ে নেচে বেড়াবে বলে। যত সব স্বার্থপরের দল। 6 চেয়ারে ডাইনিং টেবিলের 4টাই ফাঁকা। তীব্র আর নাহিদ খেতে বসেছে শুধু। সুস্বাদু বিরিয়ানি দেখেও চোখ গোটানো তীব্র। এই খাবারে আবার কিছু মিশিয়ে দেয়নি তো? ব্যাপারটা দেখতে হচ্ছে। সে পাশে দাঁড়িয়ে থাকা নুহার দিকে তাকায়, চমৎকার হেসে বলে, একাই তুমি দাঁড়িয়ে আছো কেন, বসো। সে হেসে বলল, না স্যার, আপনি খান, আমি পরে খাবো। তা বললে তো হবে না, আন্টি না হয় সার্ভ করবেন, তুমি তো বসতেই পারো, বসো বসো। নুহা মায়ের দিকে তাকায়। আয়শা ইশারা করতেই ভদ্রের ন্যায় চেয়ার টেনে বসল। একই জায়গা থেকে মেয়ের হাতে বিরিয়ানি তুলে দিলেন তিনি। এতক্ষণে সন্দেহ ভর্তি চিত্ত মিটে গেল তীব্র। এর মধ্যে কিছু থাকলে অন্তত নুহাকে দেওয়া হতো না। মুঠো করে রাখা হাতটা এইবার খাবারে ছোঁয়ালো সে। পুষ্পিতা ফিল্টার থেকে জগে পানি ভরে এনেছে, টেবিলে রাখতেই আয়শা বলে, তুমিও বসো। পরে খাবো আন্টি। নুহার সেই দুষ্টু হাসি অমনি ফেরত আসে। পুষ্পিতা কেন বসতে চাইছে না সে জানে, ইচ্ছে করে বলল, না পরে না, আমার সাথে খাবি, চুপচাপ বস। পুষ্পিতা চোখ রাঙায়, কিন্তু সে শুনলে তো। উল্টে জোর করার পরিমাণ বাড়িয়ে দিল আরো। নাহিদ খাবার চিবোতে চিবোতে বলল, আহ কি দারুণ রেঁধেছেন আন্টি, মনে হচ্ছে রেস্তোরাঁয় খেতে এলাম। বিগলিত হাসলেন আয়শা, কিন্তু নুহার হাসি মুছে যায়। মায়া মায়া চোখে চেয়ে থাকে ওর দিকে। একটু আগে বলে যাওয়া কথাগুলোই কানে বাজে ফের। এই ছেলের হাসি মুখখানা দেখে কে বলবে ভেতরে কত কষ্ট লুকানো। শখের মানুষ ছেড়ে যাওয়ার মতো কষ্ট কি আর পৃথিবীর কোনো কিছুতে হয়? পুষ্পিতাকে ঠাই দাঁড়ানো দেখে আয়েশা বললেন, কি হলো পুষ্পিতা, বসছো না কেন? ও মিন মিন করে জানালো, না মানে আপনার সাথে খেতাম। তীব্রর মেজাজ খারাপ হয়। আপনার সাথে খেতাম কেন? ওই মহিলার সাথে খেতে হবে কেন? সারা জীবন তো ওর সঙ্গে একসাথে বসে খেতে হবে। তাহলে এখন এত মোস্টাচ্ছে কেন মেয়েটা? আয়েশা বললেন, আরে সে অনেক দেরি আছে, রান্নার গন্ধে আমার অর্ধেক খিদে শেষ, তুমি বসো। পরপরই সন্দিহান কণ্ঠে বলে,
তোমার কি হয়েছে বলো তো? সকাল থেকে কেমন কেমন করছো দেখছি। কোথায় তোমার কলেজের স্যার এসেছে, তোমার উদ্বেগ থাকবে সবার চেয়ে বেশি, তা না? সব বিষয় কেমন থম মেরে থাকছো। তীব্র খোঁচা মেরে বলল। ও বোধহয় আমার আশা পছন্দ করেনি। পুষ্পিতা ব্যস্ত হয়ে বলল। না না স্যার, ছিছি, কি বলছেন? এমন কিছু না। আয়েশা শুধরেন। তাহলে কেমন কিছু? তোমার কি মন খারাপ পুষ্পিতা? না আন্টি, আচ্ছা ঠিক আছে, বসছি আমি। হার মেনে নুহার পাশে চেয়ারে বসতে এলো মেয়েটা। নুহা বিড়বিড় করল। আর মন, ওটা নিজের কাছে থাকলে না খারাপ হবে। পুষ্পিতা শুনতে পায়নি। চেয়ারে শরীর রাখতে যাবে কোত্থেকে কাগজের ঢিল উড়ে গায়ে পড়লো এসে। হকচকালো সবাই। সব থেকে বেশি ভয় পেয়েছে নাহিদ। কাগজ না দেখে শুধু শব্দ শুনে চেঁচিয়ে উঠল। ককটেল, ককটেল। তীব্র ধমক দেয়। থামো। এক ধমকে থামলো, তবে ভীত চোখ ঘুরে বেড়ানো চারপাশে। পুষ্পিতা চোর চোর ভাব করে নুহার দিকে তাকায়। মেয়েটা দাঁতে দাঁত চেপে বহু কষ্টে গালি আটকাচ্ছে মুখের। ঢিল ছড়া কাগজের টুকরো টেবিলের ওপরেই পড়েছে। তীব্র ধারালো চোখে একবার একবার করে হাব ভাব দেখলো সবার। ঘর জুড়ে পিনপতন নীরবতা নেমেছে। ছাদ থেকে সিমেন্ট খসে পড়েও বজ্রপাত ঘটার শব্দ হবে যেন। খাবার টেবিলে 5 জন মানুষ বসে, অথচ কারো একটা টাটু আওয়াজ মাত্র নেই। তীব্রর খাবার গলবিল পেরোতে চাইছে না। শ্বেত ললাটের শিরাগুলো বড্ড চিহ্ন তুলে চেয়ে আছে। চোখে নাকের পৃষ্ঠ কোনো ফুসে ওঠা নদ। তবে এক মনে খেয়ে যাচ্ছে নাহিদ। তীব্রর আকস্মিক ফেপে ওঠা চেহারা দেখে একটু ঘাবড়ে গেলেও এখন তেমন চিন্তা হচ্ছে না। ছেলেটা তো এখানে পুষ্পিতার জন্য ভদ্র সেজে আছে, আর যেখানে ভদ্র সেজে আছে সেখানকার পাশের বাড়িতে গিয়ে কি ও মারপিট করবে কখনো? না না, এত কসরত করে গোছানো প্ল্যান মাটি করার মতো বোকা তীব্র নয়। তাই আপাতত নিশ্চিন্ত সে। সাথে আয়েশা খাতুনের রান্নার হাত অতুলনীয়। পারলে বিরিয়ানির গোটা হাঁড়িতেই ছাপ দেয় নাহিদ। সে আবার খেতে খেতে তীব্রর দিক ফেরে। সাথে আবার নিশ্চিত হলো তার ভাবনা নিয়ে। এই তো বিট্টু কেমন ভদ্র ছেলের মতো খেয়ে যাচ্ছে, আশেপাশেও তাকাচ্ছে না। তার মানে ওর ভাবনাই ঠিক। নাহিদের নজর আচমকা গেল নুহার দিকে। মেয়েটা ক্ষণে ক্ষণে চোরা চোখে তাকাচ্ছে। কি ব্যাপার, কিছু কি বলবে? চোখাচোখি হওয়ার কিছু অপ্রস্তুত হয়ে পড়ল নুহা। ব্যস্তভাবে চাউনি ফেরানোর আগে সরল নাহিদ দারুণ হেসে ভ্রু নাচালো, যার অর্থ নীরবে শুধায়। কিছু বলবেন? পুষ্পিতা মেয়ে হিসেবে যতটা নরম ততোধিক শক্তপোক্ত নুহা। তাকে যেন তেনভাবে ভরকে দেওয়া মুখের কথা নয়। খুব দ্রুত ক্ষণিকের অপ্রস্তুত ভাব সামনে নিল সে। নিমিষে সহজ করে ফেলল ছুটতে থাকা চোরা দৃষ্টি। নিজেও পাল্টা হেসে মাথা নাড়ল দুপাশে বোঝালো। কিছু না। নাহিদ আর মাথা ঘামায় না, বুক উতলানোর আনন্দ নিয়ে খেতে শুরু করে। নুহার চোখ আবার ঘুরে আসে তার উপর, যে চোখে মায়ার তটিনী বইছে। হঠাৎ করেই ছেলেটার প্রতি সহমর্মিতা উপচে আসছে ওর। কেন, কি জন্যে, কী কারণ সেসব জানে না। নুহা কখনো কাউকে ভালোবাসেনি। ভালোবাসলে অনুভূতি কেমন হয় তাও জানা নেই। শুধু জানে আজকে নাহিদের অপ্রকাশ্য দুঃখটা কড়ায় গণ্ডায় বুঝতে পারছে সে। মনে হচ্ছে এ যেন ওর নিজেরই ব্যথা। নুহা জিভে ঠোঁট ভিজিয়ে মাথা নোয়ালো। পুষ্পিতার দিক নজর পড়তে আরেকবার চোখ রাঙায় মেয়েটা, অথচ আলগোছে হাসতেও। ছেলেগুলোর কথা তীব্রকে বলে দেয় গাধিটা বেজায় রেগে গেছে। তাও ভালো, সবসময় এত মিনমিন করে থাকে, একটু একটু রাগলেও ভালো লাগে। আয়েশা খাতুন তখনও ঠায় দাঁড়িয়ে। ভদ্রমহিলা বেশ বিপাকে পড়েছেন, সাথে রাগও হচ্ছে মেয়ের উপর। তোর কি দরকার ছিল স্যারের সামনে ফট করে ওসব কথা তোরা? উনি কি মনে করেন? তীব্রর দিক অনেকক্ষণ চেয়ে থেকে ওর হাবভাবে শিখিয়ানাও বুঝতে পারলেন না তিনি। একটু যাচাই করতে রয়ে সয়ে শুধালেন। আর একটু বিরিয়ানি দেই বাবা। তীব্র চোখ তুলল। ক্রোধের অনলে টকটকে দুটো চোখ চশমার আড়াল হতে অত ভালো বোঝা যায়নি, তবে কালচে ঠোঁট দুদিক টেনে বলল, না আন্টি। স্বাভাবিক স্বর। এতক্ষণে হাফ ছেড়ে বাসলেন আয়শা। মলিন বদনে হাসি ফুটল তখনই। রাতারাতি কণ্ঠ উদ্বেগ নিয়ে বললেন, কিন্তু তুমি তো তেমন কিছুই খেলে না। তীব্র ভনিদাহীন জানালো, আমি অয়েলি ফুড কম খাই। এরপর আর সারতে গেলেন না তিনি। নাহিদের থালায় বিরিয়ানি দিলেন। ছেলেটা অমায়িক হেসে আপ্যায়ন গ্রহণ করলো। কতদিন বাড়ির খাবার খায় না। হোটেলের খাবার খেয়ে জিভটা পচে গিয়েছিল একদম। এই বিরিয়ানি খেয়ে কি যে ভালো লেগেছে।
এখন আগামী 1 সপ্তাহ সে আরামসে না খেয়ে থাকতেও পারবে। নুহা সেই তখনকার সোফায় বসার মতোই তীব্রকে লক্ষ্য করছে। আবার গোটা ব্যাচেলরদের ব্যাপারটা সে ইচ্ছে করে তীব্র সামনে বলেছে। পুষ্পিতার নামটাও তুলেছে যেচে। এখন শুধু দেখবে উনি কি করেন। ততক্ষণে খাওয়া শেষ তীব্র তৎক্ষণাৎ চলে গেল বেসিংয়ে। ট্যাপ ছেড়ে ব্যস্ততা দেখায় হাত ধোয়ার। পরপরই ঘাড় কাত করে সেদিকে চাইল, যেদিকের গ্রিল ডিঙিয়ে ঢিল ছোড়া কাগজ এসেছে। এখানে একটা বদ্ধ জানালা ব্যতীত কিছুই দেখা গেল না। ছেলেগুলো কি ওখানেই থাকে? তীব্রদের ফ্ল্যাট উল্টোমুখী, চাইলেও সেখান থেকে এই বিল্ডিং দেখার উপায় নেই। সেজন্যই এতদিন ছেলেগুলো যে কথায় কাজে নুহাদের জ্বালিয়ে মেরেছে কিচ্ছু টের পায়নিও। কিন্তু আজ যখন জেনেছেই তখন কিছুতেই ছাড় দেবে না। ভীতু মেয়ে শুধু তীব্র রেজা তালুকদারের। তাকে বিরক্ত করার মাসুল সুদে আসুরে পুষিয়ে নেবে সে। ট্যাপ বন্ধ করে টেবিলের দিকে ঘুরে তাকায় তীব্র। একদম সোজাসুজি আয়েশাকে জিজ্ঞেস করে, আপনাদের বারান্দাটা সুন্দর, একবার যেতে পারি আন্টি? আয়েশা অবাক হলেন। ঈষৎ ভাজে গুটিয়ে এলো ভ্রু। বারান্দায় তো একটা গাছও নেই, সাজানো নেই। সুন্দর কোনো দিক থেকে হলো। চেহারা ভর্তি দোটানা চেপে রেখে বলেন, হ্যাঁ হ্যাঁ নিশ্চয় যাও। বলতে দেরি লম্বা পদযুগল হনহন করে যাত্রা করলো সে পথে। পুষ্পিতা শেষ লোকমা গালে তুলেছে কেবল। এর মাঝেই আয়েশা ফিসফিস করে বলেন, এই পুষ্পিতা, স্যারের সাথে সাথে যাও। ব্যাস খাওয়ার দফা রফা মেয়েটার। সদ্য পেটে দানাগুলো এই কথায় আর হজম হতে চাইল না। মুখখানা চুপসে বলল, মানে আমি তো তুমি না আর কে? এসব কি বলতে হয় মেয়ে? স্যার এ বাসায় তো তোমার জন্যই এসেছেন, তুমি দেখভাল করবে না? পুষ্পিতার কি হলো কে জানে। স্যার তোমার জন্যে এসেছেন এই কথা শুনেই তার ভেতরটা কুণ্ঠায় আইঝাই করে উঠল। আয়েশা তাগিদে দিলেন, বসে আছো কেন মেয়ে, যাও। পরপর অসহায় চোখে নুহার দিকে তাকালো পুষ্পিতা। তার ঠোঁটে মিটি মিটি হাসি। ও ফোঁস করে দম ফেলে উঠে গেল। ততক্ষণে তীব্র বারান্দায় দাঁড়িয়েছে এসে। অমসৃণ তালুর মুঠোয় রেলিংয়ের ধার পিষে ফেলার চেষ্টা। সিলের নজরে চারপাশ দেখছিল যখন নরম পাশে পুষ্পিতা পেছনে এসে দাঁড়ায়। মেয়েটা একে পায়ে পায়েল পড়েছে। সেই রুনুঝুনু শব্দ কানে যেতেই নিবেশিত তীব্রর মনোযোগ ঘুরে গেল। তীরস্থ হয়ে দাঁড়ালো সহসা। বেঁকে থাকা ললাটে দেহটা তৎপর সোজা করে নিল, কিন্তু পিছু ঘুরল না। পুষ্পিতার শরীরে কোনো সুগন্ধই মাখেনি, অথচ মেয়েলি মিষ্টি কোনো গন্ধ যেন আপনা আপনি ছুটে গেল তীব্রর নাসারন্ধ্রে। নেশায় মুদে নিল সমস্ত ভালো লাগা। প্রশস্ত বুক ফুলিয়ে লম্বা করে শ্বাস টানল সে। একটু আগে রাগে দপদপ করা মস্তিষ্কে হঠাৎই যেন শান্ত বৃষ্টি নেমেছে। তেমনি শান্ত কণ্ঠে বলল, এদিকে এসো। আচমকা আদেশে মেয়েটা কি করবে ভেবে পায় না। মরুময় স্থানের মতো কাঠফাটা গলবিলে ঢোক গিলে আরেকটু এগিয়ে দাঁড়ালো। তীব্র ফিরে চাইল তখন। বিলাতি নয়নের পূর্ণ দৃষ্টি বর্তালো পুষ্পিতার স্বরূপা আননে। খুব ফর্সা গোলাকার মুখখানা, চঞ্চল পুরু ঠোঁট, ভ্রু, তার মধ্যে আবার ভীষণ ক্ষুদ্রকায় একটা টিপ পড়েছে আজ। চোখে পড়তেই আদল টান টান করল তীব্র। পুষ্পিতাকে কখনো সাজতে দেখেনি। একটু পরিপাটি করে চুল বাঁধা ছাড়া মেয়েটা কোনো সাজেই না বোধ হয়। অথচ একটা ছোট্ট টিপে তার চোখ জুড়িয়ে এলো। সেই ছেলেগুলোর ওপর বনহির মতো ফুলতে থাকা কোপটুকু আরামসে উবে গেল এক্ষুনি। এদিকে বুকের ভেতরটা সহ কাঁপছে পুষ্পিতার। আবার আবার সেই একইভাবে চেয়ে আছেন উনি। এই চাউনি এমন সোজাসুজি কোনো নারী হজম করতে পারে? মেয়েটা চিবুক নামিয়ে নিল গলায়। থুতনিটাকে বক্ষে মিশিয়ে নিতে চাইল। মিহি কণ্ঠে বলল, কিছু বলবেন স্যার? তীব্র কিছু বলে না, নির্নিমেষ চেয়ে থাকে, যেন দণ্ড দিয়েছে কেউ। তীব্র, এই মেয়ের দিকে তোমায় আমরণ চেয়ে থাকতে হবে, চোখ ফেরালেই ফাঁসি। উত্তর না পেয়ে পুষ্পিতা আরো অপ্রস্তুত হলো। একদম চোখের সামনে একটা পুরুষ দাঁড়িয়ে মুখের দিকে অপলক চেয়ে থাকলে কোনো মেয়ের সাধ্য আছে স্তম্ভের ন্যায় অটল থাকার? শরীর তার ক্ষয়ে পড়ছে যারা চেয়ে, সত্তা জুড়ে উসখুসে ভাব। কি বলবে, কি করবে? ইচ্ছে হলো এই শানিত চাউনির কবল হতে ছুটে পালিয়ে যাওয়ার। অথচ বেহায়া পা দুটো যেন আজকেই বরফখণ্ড বুনেছে। আঙুল নাড়ানোর জো অব্দি রাখেনি। আনচানে ভাব লুকোতেই জিভে ঠোঁট ভেজালো পুষ্পিতা। এদিক ওদিক তাকালো।
ঘন ঘন পাতা ফেলল চোখে, কানের পাশে চুল বসানো, ঘাম মুছল কপালের। যখন চোখের কোণ তুলে তাকায় তখনও একই রকম তাকিয়ে তীব্র। ফের শটান কপাল কেমন গুটিয়ে বসেছে তার, তেমন গম্ভীর হয়ে বলল, কি করলে এটা? পুষ্পিতা ঘাবড়ে গেল খানিক। ও তো দাঁড়িয়েছিল, এক ফোঁটা নড়েনি অবধি। কি করলো আবার? স্যার আজকে একটু বেশি খিটমিট করছেন। সেদিন ক্লাসেও এমন করেছেন। ওনার মেজাজের কি মৌসুমি বায়ু চলছে, নিষ্পাতের মতো শুধালো। জি, কি করলাম? তীব্র ফটাফট বলল। কাছে এসো। পুষ্পিতার প্রাণটা দেহ টপকে এসে ঝুলে পড়ল গলায়। ঝাঁকুনি উঠল শীর্ণ দেহে, কাঁপন তুলল বুকের সমগ্র কোষ। হতভম্ব হয়ে বলল, জি। তীব্র সাবলীল, উত্তেজনা উদ্বেগের লেশ মাত্র নেই। ভাবমূর্তি এমন কোনরূপ সম্পর্ক ব্যতীত একটা জোয়ান মেয়েকে কাছে ডাকা কোনো ব্যাপারই নয়। পুষ্পিতার চাউনিদয়ে বিহব্বলতার ছাপ দেখে এগিয়ে গেল নিজেই। আকস্মিক এই নৈকট্যের ভার পুষ্পিতা নিতে পারে না। স্তব্ধ সে পিলারের ন্যায় শক্ত বনে যায়। হতচেতনায় রীতিমতো হেঁচকে উঠে গেল। তীব্রর অতীব সুন্দর মুখবিবরে লেপ্টে রইল প্রকট দুটো নেত্র। তীব্র লম্বা দেহ ঝুঁকে আসতে দেখেই ভয়ে লজ্জায় দিশা খুইয়ে কামিজ খামচে ধরল পুষ্পিতা। তীব্রর চোখ দুটো একদম তার কপাল বরাবর ঘেমেছে। দুটো বিপরীতমুখী উষ্ণ শ্বাসের টক করে যখন পুষ্পিতার নিজেরই দম থিতিয়ে আসতে নিল, ঠিক সেই সময় এক অপ্রত্যাশিত কাণ্ড ঘটালো তীব্র। ঠান্ডা হাতটা তুলে ওর বেঁকে থাকা কপালের টিপটাকে সোজা করে বসিয়ে দিল ফের। তখন ঘাম মুছতে গিয়ে ঘষা লেগে সরে গিয়েছিল। পুষ্পিতা মূর্তি বনে থাকে, শরীর পুরো দস্তর জমে যায়। সদ্য তোলা হেঁচকিটাও বন্ধ এখন। তীব্র সরে আসে, ঠিকঠাক হয়, দর্প নিয়ে আওড়ায়। আকাশের চাঁদের গায়ে দাগ মানায়, কিন্তু মাটির এই চাঁদের গায়ে দাগ তো দূর, একটা এঁকে বেঁকে থাকা টিপকেও বরদাস্ত করব না আমি। বলেই বেরিয়ে গেল সে। পুষ্পিতা শুনেছি কিনা কে জানে। রুদ্ধ নিঃশ্বাসটা ছাড়লো কেবল। ভীষণ গতিতে মাথা ঘুরছে ওর। স্বপ্ন ঠেকছে সব, কিন্তু কেমন স্বপ্ন এটা? পুরো কামরায় পায়চারি করছে তীব্র। থুতনিতে আঙুল ঘষে ঘষে হাঁটছে দুমাথা। সামনের ডিভানে নিষ্পাপের ন্যায় বসে আছে নাহিদ। তীব্রর হাবভাব নিয়ে এখন সন্দেহ লাগছে ওর। কালবৈশাখী আসার আগে সব যেমন থমথমে হয়ে থাকে, তীব্রর এই চুপ করে হাঁটা চলাও তেমন লাগছে। অনেকক্ষণ অপেক্ষা করেও কিছুই বুঝতে পারে না বেচারা। দীর্ঘশ্বাস ফেলল তাই। একটু পরীক্ষা নিতে শুধালো, তুই কি এখন ওই ছেলেগুলোকেও মারবি নাকি? তীব্র থেমে দাঁড়ায়, ফুকুচকে বলে, তোর এমন মনে হলো কেন? নাহিদের কণ্ঠে বিভ্রান্তি। না মানে এমনই তো করিস, তাই আর কি। তীব্র ঠোঁট কামড়ালো। একটু চুপ থেকে প্রশ্ন ছুড়ল আচমকা। আমি কে? থতমত খেল নাহিদ। এ আবার কেমন ধারার প্রশ্ন? জবাব দিল বোকার মতো, কেন মানুষ? তীব্র দাঁত পেশে বলে, তুই আসলে একটা ঢ্যাঁড়স। এখানে আমি কে? নাহিদ মাথা চুলকালো। একটু ভাবতে গিয়ে ভোলা ভালা মুখটা ঝলকে উঠল আলোর মতন। বলল, তীব্র রেজা তালুকদার। তীব্র প্রসন্ন চিত্তে এসে পাশে বসল ওর। কাজ চাপড়ে বলল, গুড, আমার সাথে থেকে থেকে উন্নতি হচ্ছে তোর। নাহিদ অস্বীকার করল না, মাথা ধোলালো সায়ের মতন। তীব্র নিজেই বলল, আমি এখানে শিক্ষক। একজন শিক্ষক কি কখনো মারপিট করতে পারে? নেভার। তাই আমিও মারবো না ওদের। নাহিদ ভেতর ভেতর খুশি হয়ে গেল। যাক, তাহলেও ভুল ভাবিনি। প্রথমবার নিজের আন্দাজ নিয়ে গর্ব হলো তার। তীব্রর ওষ্ঠে তখন রহস্য হাসি। নাহিদের খটকাটা আবার জেগে ওঠে, কণ্ঠ সন্দিহান। তোর পুষ্পিতাকে কিছু ছেলে পেলে বিরক্ত করছে, এটা জেনেও তুই কিছু করবি না? আদৌ সত্যি বলছিস তো? তীব্রর বক্র হাসি পারল। লেকচারার তীব্র তালুকদার মারবে না বলেছি, কিন্তু অন্য কেউ তো মারতেই পারে। নাহিদ কৌতূহলে হাবুডুবু খেয়ে বলল, অন্য কেউ মারবে? কে? তীব্র পিঠ লাগিয়ে রাখে ডিভানে, একটা পায়ের উপর আরেক পা তুলে দেয়, বড্ড দম্ভ নিয়ে জানায়, বিট্টু মাস্তান। নাহিদ এমন কিছু আশা করেনি। শরীর ছেড়ে দিল হতাশায়। বুক ফুঁড়ে ফুসফুস করে বেরিয়ে এলো দম। সে আশায় উজ্জ্বল দৃষ্টিতে চেয়েছিল, দপ করে নিভে যায় তা। বিট্টু মারুক আর তীব্র, হাত তো একটাই, তাও আবার লোহার মতো শক্ত হাত। এই হাতের একটা থাপ্পড়ই যথেষ্ট, যাকে বলে এক বলেই ছবি। বিছানায় কোল ঘেঁষে একটা খোলা জানালা দাঁড়িয়ে,
সেখান থেকে ফুরফুরে হাওয়া আসছে কক্ষে। ঘরের মধ্যে জ্যোৎস্নার টিমটিমে আলোর হালকা ছটা পড়ছে। পুষ্পিতা দেয়ালে পিঠ মিশিয়ে বসে আছে মেঝেতে। দ্রুত মেঘনয়ন নিশ্চল দূরাকাশের চাঁদের বুকে লেপ্টে। অন্যমনস্ক চোখের পর্দায় কেবল দুপুরের ঘটনা ভাসছে। সোফায় তীব্রর হুট করে কাছে আসা, বারান্দার হঠাৎ তর্জন কাছে এসো, ঝুঁকে এসে টিপ ঠিক করে দেওয়া, এসব ভেবেই আরেকবার ওর বুকের মধ্যে ধক করে উঠল। নীরব লাজে হাঁসফাঁস করে চোখ খিচে নেয়ও। নুহা তখন চুপচাপ ভঙ্গিতে পাশে এসে বসল। পুষ্পিতার ভাবমূর্তি দেখে দুষ্টুমি করে বলল,